পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। একদিকে ইরান, হামাস, হুতি, হিজবুল্লাহ, অন্যদিকে ইউক্রেন ও রাশিয়া। ইউক্রেন যুদ্ধ ঘিরে পারমাণবিক তথা তৃতীয় বিশ্বযুদ্ধের মারাত্মক এক হুমকির মুখে সারা বিশ্ব। জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের পাল্টাপাল্টি বিস্ফোরক সিদ্ধান্তের কারণে যে কোনো মুহূর্তে ইউরোপে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে, যা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্নায়ুযুদ্ধের প্রায় 40 বছর পর ফের দুই ভাগে বিভক্ত এ বিশ্বে পরাশক্তি যুক্তরাষ্ট্রের পাশে বেশিরভাগ দেশ থাকলেও শেষ পর্যন্ত রাশিয়ার পাশে কারা থাকবে তা নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই। একদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো, অন্যদিকে রাশিয়াকে সমর্থন করছে উত্তর কোরিয়া, ইরান ও চীন। ইউক্রেন যুদ্ধ যদি শেষ পর্যন্ত ইউরোপে ছড়িয়ে পড়ে, তখন নিশ্চিতভাবে রাশিয়ার মিত্র দেশগুলো তার পাশে দাঁড়াবে, আর এরই মধ্যেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে 109টি দেশকে সঙ্গে নিয়ে মাঠে নামল সৌদি আরব। পরেই জানাবো হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 1160 ইসরায়েলি সেনা হতাহত। এরপরেই জানাবো এবার আরো আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালালো হিজবুল্লাহ। জুম্মা শেষেই ভয়ঙ্কর বিপাকে ইহুদিবাদী ইসরায়েল। এরপরেই থাকবে ফের আবারও পারমাণবিক যুদ্ধের হুমকি দিল উত্তর কোরিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব কখন গ্রেপ্তার হবে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মধ্যপ্রাচ্য জয়ের আশা নিয়ে শুরু করা যুদ্ধে এবার সর্বহারা হয়ে ফেরত যেতে হচ্ছে ইসরায়েলের সরকার নেতানিয়াহুকে। লেবাননে অসম্মানজনক যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যেই আরো খারাপ খবর এসেছে ইসরায়েলের জন্য। এতদিন দাবি জানিয়ে আসলেও এবার প্রথমবারের মতো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সরাসরি মাঠে নেমেছে সৌদি আরব সহ বিশ্বের প্রায় 100টি স্বাধীন দেশ। মুসলিম দেশগুলোর অন্যতম দুই স্তম্ভ সৌদি ও ইরানের মধ্যে কয়েক দশক ধরেই ছিল বৈরী সম্পর্ক, আর এই শত্রুতা উস্কে দেওয়ার পেছনে অব্যাহতভাবে কাজ করে গেছে ইসরায়েল ও তার আরেক মিত্র। মার্কিনীরা এমন এক সন্দেহ ঢুকিয়েছিল যে সৌদি আরব মনে করত ফিলিস্তিনকে ব্যবহার করে আসলে ইরান মধ্যপ্রাচ্যে নিজের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে, আর এজন্য ইরান নিয়ন্ত্রিত হামাস, হিজবুল্লাহ, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের ছিল তীব্র শত্রুতা। ইরানকে দমনের নামে রিয়াদের সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কাজ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। তবে এক বছর ধরে ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় এবার ভুল ভেঙেছে সৌদি আরবের। মোহাম্মদ বিন সালমান বুঝতে পেরেছে ইরানের সাথে বৈরুতা জিয়ে রেখে এতদিন নিজের বিপদই ডেকে আনছিল মুসলিম রাষ্ট্র সৌদি আরব। এবার মুসলমানদের উপর ইসরায়েলের হামলা চিরতরে বন্ধ করতে উঠে পড়ে লেগেছে সৌদি আরব। গেল সেপ্টেম্বরেই সৌদি যুবরাজ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া ইসরায়েলের সাথে কোনোদিনই সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব। এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য 90টিরও বেশি দেশের সঙ্গে ঐক্য গড়েছে মোহাম্মদ বিন সালমান। সৌদির উদ্যোগে দ্বিরাষ্ট্র গঠনের উদ্দেশ্যে বিশ্বের নতুন এই আন্তর্জাতিক জোটটি গেল মাসেই আত্মপ্রকাশ করে। এর মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা আদায় আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়ার মতো দেশগুলো এক কাতারে সমবেত হয়েছেন। এই বৈঠকেই ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। জাতিসংঘের 193টি রাষ্ট্রের মধ্যে 146টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে সব আন্তর্জাতিক আইনকে তুচ্ছ করে যুক্তরাষ্ট্রের মদদে ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মিশনে নেমেছে নেতানিয়াহু। এক বছরে ইসরায়েলি বাহিনীর হামলায় 44,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণ ও অবরোধে গাজার সব মানুষ মৃত্যু ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 1160 ইসরায়েলি সেনা হতাহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননে গত 1 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে 1160 জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে চলমান লড়াইয়ে ইসরায়েলি সেনাবাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহর অপারেশন রুমের তথ্য অনুযায়ী গত 1 অক্টোবর থেকে পর্যন্ত তাদের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে
110 জন ইসরায়েলি সেনা নিহত এবং 1050 জন আহত হয়েছে। এ সময় দখলদার বাহিনীর 48টি মেরকাভা ট্যাঙ্ক, 9টি সামরিক বুলডোজার, 2টি হামার গাড়ি, 2টি সাজোয়া যান এবং 2টি সেনাবাহিনী যান ধ্বংস করেছে হিজবুল্লাহ। এছাড়া 6টি হারমেস 450 ড্রোন, 2টি হারমেস 900 ড্রোন এবং একটি কোয়াডকপ্টার গ্লাইডার ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 3544 জন লেবানিজ নিহত এবং 15036 জন আহত হয়েছে। দক্ষিণ লেবানন অঞ্চলে ইহুদিবাদী বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক জনগণ এই হামলার প্রধান শিকার, যেখানে বসতবাড়ি, হাসপাতাল এবং মৌলিক পরিষেবাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংঘাতের ফলে লেবাননের জনজীবন বিপর্যস্ত হয়েছে, বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং মানবিক সহায়তার জন্য জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সহিংসতা বন্ধ করতে তৎপর আহ্বান জানিয়েছে, তবে ইসরায়েলি হামলা বন্ধের কোনো কার্যকর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে লেবাননের মানবাধিকার সংস্থাগুলো। এবার আরো আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালালো হিজবুল্লাহ। ইসরায়েলি ঘাঁটিতে আরো আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সেন্ট্রাল ইসরায়েলে একটি বিমান ঘাঁটিকে নিশানা করে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ নামক প্রতিরোধ সংগঠনটি। প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের দক্ষিণে তেল নভ বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। হামলায় আধুনিক ক্ষেপণাস্ত্রর একটি বহর ছোড়া হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এর আগেও তেলনাভ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। এবার আবারও সেই তেলনাভ বিমান ঘাঁটিতে আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তারা জানিয়েছে পশ্চিম অঞ্চল এবং আপার গ্যালিলি অঞ্চলে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তথ্য মতে হিজবুল্লাহর কাছে অন্তত 10 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে কম পাল্লার ক্ষেপণাস্ত্র হল ফালাকন। এটি 110 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম। এছাড়া সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র হল CSUD BC এ ধরনের ক্ষেপণাস্ত্র, যা 550 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিশানা করতে পারে। ফের পারমাণবিক যুদ্ধের হুমকি উত্তর কোরিয়ার। আবারও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সহ শত্রুদের পারমাণবিক যুদ্ধের হুমকি দিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি কোরীয় উপদ্বীপে উত্তেজনা ও উস্কানি বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। কিম বলেন, কোরীয় উপদ্বীপ এখনো এতটা বিপজ্জনক পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে পড়েনি। পিংয়িং এর একটি সামরিক প্রদর্শনীতে কথা বলেন কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। কিম জং উন আরো বলেন, আগে থেকেই বারবার স্পষ্ট হয়েছে ওয়াশিংটনের আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ নীতির। তাদের কারণে কোরীয় উপদ্বীপের দ্বন্দ্ব ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধের রূপ নিতে পারে। এর আগে পিংয়িং এর ভূখণ্ডে দক্ষিণ কোরিয়া এবং তার মিত্র যুক্তরাষ্ট্র আক্রমণ করলে উত্তর কোরীয় বাহিনী বিনা দ্বিধায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে হুমকি দিয়েছিলেন কিম জং উন। গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রকে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেছিলেন, শত্রুরা যদি আমাদের সার্বভৌমত্বে আঘাত করে, সশস্ত্র বাহিনী ব্যবহার করার চেষ্টা করে, আমরা পারমাণবিক অস্ত্রসহ সব আক্রমণাত্মক শক্তি বিনা দ্বিধায় ব্যবহার করব। এদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে পারমাণবিক তথা তৃতীয় বিশ্বযুদ্ধের মারাত্মক এক হুমকির মুখে সারা বিশ্ব। জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের পাল্টাপাল্টি বিস্ফোরক সিদ্ধান্তের কারণে যে কোনো মুহূর্তে ইউরোপে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্নায়ুযুদ্ধের প্রায় 40 বছর পর ফের দুই ভাগে বিভক্ত এই বিশ্বে পরাশক্তি যুক্তরাষ্ট্রের পাশে বেশিরভাগ দেশ থাকলেও শেষ পর্যন্ত রাশিয়ার পক্ষে কারা থাকবে তা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। স্নায়ুযুদ্ধের শেষ হওয়ার পর ফের দুভাগে বিভক্ত বিশ্ব। ইউক্রেন যুদ্ধ ঘিরে এই বিভক্তি এখন বেশ স্পষ্ট। এদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো। অন্যদিকে রাশিয়াকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া, ইরান ও চীন। ইউক্রেন যুদ্ধ যদি শেষ পর্যন্ত ইউরোপে ছড়িয়ে পড়ে, তখন নিশ্চিতভাবে রাশিয়ার মিত্র দেশগুলো তাদের পাশে এসে দাঁড়াবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। কখন গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে? আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর প্রশ্ন উঠেছে কিভাবে তা কার্যকর হবে।
বিশেষজ্ঞরা বলছেন আইসিসির ওই নির্দেশের পর রোম চুক্তিতে সইকারী দেশগুলোর জন্য তাদের গ্রেপ্তার করা বাধ্যতামূলক বিষয়ে পরিণত হয়েছে। রোম চুক্তিতে সই করেছে 124টি দেশ, ফলে ওই 124টি দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে বাধ্য। আর গ্রেপ্তারের পর বিচারের জন্য তাকে হেগে আইসিসির কাছে হস্তান্তর করতে হবে। আইসিসির বিধান অনুযায়ী অনুপস্থিতিতে বিচার করা হয় না। আবার পরোয়ানা কার্যকর করার ক্ষমতাও আইসিসির নেই। সন্দেহভাজনকে গ্রেপ্তার করে সমর্পণ করার দায়িত্বটি সদস্য দেশগুলোকেই পালন করতে হয়। এই রায়ের ফলে নেতানিয়াহুর ও গ্যালন্তের সফর কমে যাবে, ঠিক যেমনটি হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রে। তার বিরুদ্ধেও আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এছাড়া এই গ্রেপ্তারি পরোয়ানা প্রেক্ষাপটে দেশেও সমস্যায় পড়বেন নেতানিয়াহু। তার বিরুদ্ধে দেশের মামলাগুলো চাঙ্গা হতে পারে। ইসরায়েলের বর্তমান সরকার নেতানিয়াহু বা গ্যালন্তকে আদালতের কাছে সোপর্দ না করলেও ভবিষ্যতের কোনো সরকার করতে পারে। তবে নেতানিয়াহু কিংবা গ্যালন্তকে হাজির করতে না পারলেও ফিলিস্তিনিদের জন্য একটি নৈতিক জয় বলে বিবেচনা করা হচ্ছে। লেইডেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক গুইলিয়া পিনজাইডি মিডল ইস্ট আইকে বলেন, এই দায়মুক্তির বিরুদ্ধে যুদ্ধে একটি অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, রাষ্ট্রপক্ষগুলোর আদালতের সাথে সহযোগিতা করার বাধ্যবাধকতা রয়েছে, তাদের অবশ্যই তা করা উচিত। এটি হলো আদালতের সাথে সহযোগিতার গুরুত্বপূর্ণ সময়। রোম চুক্তিতে সইকারী দেশগুলোর মধ্যে ফ্রান্স, যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের সকল দেশ রয়েছে। মধ্যপ্রাচ্যে রয়েছে জর্ডান, তিউনিসিয়া ও ফিলিস্তিন। তবে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশ চুক্তিতে সই করেনি। এমনকি তুরস্ক, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ আইসিসিকে স্বীকৃতি দেয়নি। আইসিসির প্রাক বিচার চেম্বার 1 এর ঘোষণার পর বেশ কয়েকটি দেশ ঘোষণা করেছে তারা আদালতের রায় সমুন্নত রাখবে। এসব দেশের মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, ফ্রান্স, জর্ডান, বেলজিয়াম ও আয়ারল্যান্ড। এ ব্যাপারে যুক্তরাজ্য সরকারের কাছে মতামত জানার চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে তারা নেতানিয়াহুর সাথে কাজ করা অব্যাহত রাখবে। সূত্র মিডল ইস্ট আই।